মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর ও কর্ণফুলী নদীর উপরে হবে সড়ক রেল সেতু। একনেক সভায় সিদ্ধান্ত, ঢাকার বাইরে সুবিধা বাড়িয়ে রাজধানীতে কমানো হবে মানুষের চাপ। ফেসবুক পোস্টের জেরে ওয়েসডির পর এবার সাময়িক বরখাস্ত তাবাসসুম। চাকরিচ্যুতি দাবিতে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। ময়মনসিংহ নেত্রকোনায় নতুন করে প্লাবিত হচ্ছে ভাটি অঞ্চল। পানি কমতে শুরু করলেও শেরপুরে কমেনি ভোগান্তি, ফুটে উঠছে ক্ষতচিহ্ন। আবারও শুরু হচ্ছে ইলিশ ধরায় 22 দিনে নিষেধাজ্ঞা। সরকারি খাদ্য সহায়তা না পাওয়ার অভিযোগ জেলেদের। ভোলায় অবৈধ জাল ও দখলমুক্ত করতে অভিযান। এবং বরিশালে 1000 পূজা মণ্ডপ ঝুঁকিপূর্ণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা, জানানো পুলিশ। চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। বাংলা সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। 6,500 কোটি টাকা খরচ বাড়িয়ে 24,321 কোটি টাকা ব্যয় হতে যাচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে। জাপানের ঋণে ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ প্রকল্পটি 2029 সাল নাগাদ বাস্তবায়ন করা হবে। একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, কোনো রাজনৈতিক সুবিধাপুষ্ট প্রকল্প হাতে নেবে না সরকার। বর্তমান অর্থনীতির বাস্তবতায় অর্থপ্রবাহ বাড়াতে প্রয়োজনীয় প্রকল্পের কাজ চলমান রেখে নতুন কিছু প্রকল্প হাতে নেওয়া হবে। দেশের দক্ষিণ পূর্বে সমুদ্র অর্থনীতি ও ভূ রাজনৈতিক দৃষ্টিতে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিনের। এর আগে 2012 সালে সোনাদিয়া দ্বীপে চীনের আগ্রহে গভীর সমুদ্র বন্দর নির্মাণ অনেক দূর এগুলেও শেষ পর্যন্ত ভারতের আপত্তিতে মুখ থুবড়ে পড়ে। সবশেষ 2020-এ জাপানের সহযোগিতায় মাতারবাড়িতে প্রকল্পটি আবারও আলোর মুখ দেখতে শুরু করে। বর্তমান সরকারের দ্বিতীয় একনেক সভায় দ্বিতীয় সংশোধনী এনে প্রকল্পটির মেয়াদ বাড়ানো হলো 3 বছর। বাস্তবায়নে 24,000 কোটি টাকার মধ্যে জায়গায় ঋণ দেবে প্রায় 18,000 কোটি টাকা। যখন আরও ব্যবসা বাণিজ্য বাড়বে, একটা গভীর সমুদ্র বন্দর না লাগলে আমাদের ব্যবসা খরচ অনেক বেশি হয়, কারণ ছোট ছোট জাহাজে করে সিঙ্গাপুর বা অন্য কলম্বো থেকে আমাদের নিয়ে আসতে হয়। এটা অনেক বেশি ব্যয়বহুল, সময় সাপেক্ষ। জাপান কিন্তু একটা দেশ যেটা অত্যন্ত, আমি আগেই বলেছি, খুব সহজ শর্তে ঋণ দেয়। জাপান এই জন্য আমাদের কাছে খুব নিরাপদ মনে হয়। জাপানি প্রকল্পে দেশীয় ঠিকাদার দুর্নীতি করেছে এমন কোনো প্রমাণ আমিও কখনো শুনিনি। একনেকে অনুমোদন দেয়া হয় ঢাকা রংপুর মহাসড়কের প্রকল্প শেষ করতে। 11,560 কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর উপর সড়ক কাম রেল সেতু নির্মাণ প্রকল্প হাতে নিল সরকার। এছাড়া ঢাকা শহরের চাপ কমাতে সিটি কর্পোরেশন ও পৌর এলাকার নাগরিক সুবিধা বাড়ানোর কথাও জানান উপদেষ্টা। কালুরঘাট কর্ণফুলী নদীর উপর একটা নতুন রেল এবং গাড়ি দুটোই চলবে, এরকম একটা প্রকল্প। এই প্রকল্প সবগুলোই কিন্তু আগামী বছরে একটা বরাদ্দ আছে, সেটা আমরা মঞ্জুর করেছি, কিন্তু এই প্রকল্পগুলো সব বেশ কয়েক বছর ধরে চলতে হবে। ঢাকা ভিত্তিক যেই নগরায়ন হয়েছে, নগরায়নের বিকেন্দ্রীকরণ আমাদের করতেই হবে। সেজন্য অন্তত বিকেন্দ্রীকরণের দিক থেকে বাইরের যেই জেলা শহরগুলো আছে, যেই বড় সিটি কর্পোরেশনগুলো আছে, এগুলোর যদি সুযোগ সুবিধা বাড়ানো যায়, এটা একটা বেশ বড় প্রকল্প এবং বহুদিন ধরে চলবে। একনেক সভায় 24,412 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে 2টি নতুন প্রকল্প রয়েছে। বিদেশি অর্থায়নটা আমাদের। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। ফেসবুকে পোস্টের জেরে ওয়েসডির পর সেবার লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবি না মানলে বিভাগীয় কমিশনার কার্যালয়ে ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও আন্দোলনে নিহত আবু সাইদকে নিয়ে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির ফেসবুক স্ট্যাটাস নিয়ে সারা দেশে চলছে আলোচনা সমালোচনা। তবে ফেসবুক পোস্টের বিষয়ে তাপসী তাবাসসুম উর্মি সাংবাদিকদের বলেন, তার অবস্থান এ বিষয়ে পরিষ্কার। আমি যখন দেখবো আমার দেশের উপর কোনো থ্রেট চলে আসতেছে,
আমি মনে করব আমার দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত সেই বলাটাই আমার দায়িত্বশীলতা। পোস্ট ডিলিট হয়নি, পোস্টটা অনলি মি করে রেখেছি। এদিকে উর্মির স্থায়ী বহিষ্কার ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। তারা রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় ঘেরাও সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন। যেখানে সারা দেশের মানুষ আবু সাইদের যে আত্মত্যাগে চোখ দিয়ে মানুষের ঝরঝর করে পানি পড়ছে, তাকে এইভাবে কটূক্তি করাটা আমরা কোনোভাবেই পরিবারের পক্ষ থেকে মেনে নিতে পারছি না। এই উর্মিকে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। আইনজীবীরা বলছেন একজন সরকারি কর্মকর্তার এমন মন্তব্য পুরোপুরি আইন পরিপন্থী। ছাত্ররা যে প্রাণ দিল, সেই ছাত্রদের প্রাণ দেওয়ার প্রতিও তো একজন শিক্ষিত মানুষ হিসেবে শ্রদ্ধাবোধ থাকা দরকার, সেটাও কিন্তু উনি রাখতে পারলেন না। এদিকে সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এদিকে রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় 3 সাংবাদিককে খালাস দিয়েছেন আদালত। সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় দুপুরে জেলার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুল মজিদ এ আদেশ দেন। 2021 সালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভিজিডি কার্ডের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে রংপুর কণ্ঠের সাংবাদিক শরীফুল ইসলাম, মানব কণ্ঠের মহিউদ্দিন মাকদুমি ও দেশ রূপান্তর পত্রিকার মামুনুর রশিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন চেয়ারম্যানের শ্বশুর মোস্তাফিজার রহমান। 3 বছর ধরে সাক্ষীদের জবানবন্দি ও যুক্তিতর্ক শেষে অভিযোগ প্রমাণ না হওয়ায় আদালতে 3 সাংবাদিককে বেকসুর খালাস দেন। মত প্রকাশের স্বাধীনতা হয়রানকারী এই আইন দ্রুত বাতিলের দাবি জানান ভুক্তভোগীরা। আজকের এই রায়ের পরে আমাদের মনে হচ্ছে যে বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা, সেই স্বাধীনতা অক্ষুণ্ণ রয়েছে। এখন যে বিচার বিভাগ সুষ্ঠুভাবে তদন্ত করে বা যে সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে অনেক কিছুই আমাদের পক্ষে রায় দিয়েছেন, তো আমরা অনেক খুশি। বিজ্ঞ ট্রাইব্যুনাল সামগ্রিক নথি পর্যালোচনা করে পারিপার্শ্বিকতা বিবেচনা করে এই যে 3 আসামি, সেই 3 আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে তাদের যে বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাদেরকে খালাস প্রদান করে। এই রায়ের মধ্যে দিয়ে এই মামলায় নিযুক্ত আইনজীবী হিসেবে আমি যেমন সন্তোষ প্রকাশ করছি। উজানের পানি নামলেও ময়মনসিংহ ও নেত্রকোনায় নতুন করে প্লাবিত হয়েছে ভাটিয়া অঞ্চল। 3 জেলার লাখ লাখ মানুষ এখনও পানিবন্দী থাকায় দুর্ভোগ কাটেনি। অনেক এলাকায় এখনও ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন বানভাসী মানুষ। এদিকে বৃষ্টি না হওয়ায় শেরপুরে কমতে শুরু করেছে বানের পানি। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষত। আবাদি ফসল নষ্ট হওয়ায় দিশেহারা হাজার হাজার কৃষক। চারদিকে পানি, মাঝে ঘরবাড়ি, গাছপালা তলিয়ে দেখতে অনেকটা দ্বীপের মতো মনে হলেও আসলে এটি নেত্রকোনার বন্যা দুর্গত এলাকার চিত্র। পাহাড়ি ঢলে ভাসছে গ্রামের পর গ্রাম, ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। জেলার কংস, সোমেশ্বরী, উদ্বাখালী নদী তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এমন অবস্থায় কিছু কিছু এলাকায় ত্রাণ পৌঁছালেও অধিকাংশ এলাকায় এখনও কোনো সহায়তা মেলেনি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। 4 উপজেলার 186টি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তলিয়েছে প্রায় 12,224 হেক্টর ফসলি জমি। সব শেষ মানে এই বাড়ি ঘরে এদিকে যা আছে সব শেষ। এই পুকুরগুলা তো বিরাট ক্ষতিগ্রস্ত। ঘর বাড়ি, গরু ছাগল, ধান, হাঁস, মুরগি, আমার অনেক অসহায় অবস্থায় পড়ছি। এদিকে ফসল নষ্ট হয়েছে, আবার এদিকে ফসল নষ্ট হয়েছে। অনেক পুকুরে মাছ ছিল, অনেক মাছ ছিল। অনেক কালভারটা আপনার আজকে থেকে 15-20 বছর আগে তারা বদ্ধ করে দিচ্ছে। বদ্ধ করে দেওয়ার পরে দেওয়া এখন 15-20 বছর ধরে আমরা এই পানির মধ্যে পানি যাওয়ার জন্য তো আমাদের বগ্নি ছাড়া আর কিছু নাই। আর কি করবো এই অবস্থায়? আমরা এটাই দাবি করতেছি যাতে পুনরায় ওই আগের যে কালভারটা ছিল এটা আবার হয়ে যায়। সড়ক, মাঠঘাট ডুবে করুণ অবস্থা ময়মনসিংহ। হঠাৎ বন্যায় দিশেহারা হয়ে পড়েছে স্থানীয়রা। অনেক বাড়ির ভেতরে চলাচল করতে হচ্ছে নৌকা নিয়ে। কেউ কেউ ছুটছেন আশ্রয়ের খোঁজে। 3 দিন যাবত আমরা এলাকাতে পানি, কিন্তু সব বাড়ি ঘর পানি ডুবাই গেছে। বর্তমানে আমরার অবস্থা খুব ভয়াবহ। এটা করা সব শেষ হয়েছে। 130 বছর বয়স আমার, এই পর্যন্ত আমি দেখছি পানি হয়েছে। হালুয়াঘাট ও ধোবাউড়া এলাকাগুলোতে পানি কমলেও নিচু এলাকায় পানি বাড়ছে। নতুন করে প্লাবিত হয়েছে জেলার ফুলপুর উপজেলার 2টি ইউনিয়ন। পানিবন্দী অবস্থায় দিন পার করছেন 3 উপজেলার 1.5 লক্ষাধিক মানুষ। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। শেরপুরে বন্যার পানি নামতে শুরু করলেও এখনও দুর্ভোগ কমেনি মানুষের। এখন পর্যন্ত পানিতে ডুবে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যা পরবর্তী পুনর্বাসন দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
লাবিব হাসান, সময় সংবাদ। বাংলা সময় আরও থাকছে। নতুন উপাচার্য নিয়োগের দাবিতে আন্দোলনে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা, যোগ দিয়েছেন শিক্ষকরাও। 13 অক্টোবর থেকে আবারও শুরু হচ্ছে ইলিশ ধরায় 22 দিনের সরকারি নিষেধাজ্ঞা। এই সময়ে দেশে মাছ শিকার বন্ধ থাকলেও বসে থাকেন না ভারতের জেলেরা। এক সাগরে 2 নিয়মে ক্ষুব্ধ পটুয়াখালীর জেলেরা, এমনকি নিষেধাজ্ঞাকালে ঠিকমতো সরকারি খাদ্য সহায়তা না পাওয়ারও অভিযোগ তাদের। তবে এই কর্মসূচি সফল করতে সাগরে যৌথ বাহিনী সাহায্য করবে বলে জানায় মৎস্য বিভাগ। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে 13 অক্টোবর থেকে 3 নভেম্বর 22 দিন বঙ্গোপসাগর অভয়ারণ্য নদী এলাকায় ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ প্রতিবেশী দেশ ভারতে বছরে একবার দেয়া হয় এই নিষেধাজ্ঞা। 15 এপ্রিল থেকে 14 জুন 61 দিন সে দেশের জেলেরা সাগরে মাছ ধরা বন্ধ রাখেন। এক সাগরে 2 নীতিতে পটুয়াখালীতে দিন দিন বাড়ছে জেলে অসন্তোষ। তাদের অভিযোগ, দেশের জেলেরা নিষেধাজ্ঞাকালে ইলিশ না ধরলেও বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে ইলিশ ধরেন ভারতের জেলেরা। অন্যদিকে ঠিকমতো মেলে না সরকারি খাদ্য সহায়তা। জেলেরা কির উপর নির্ভর করবে? মা ইলিশ তো ডিম পরে গভীর জলে, সর ড্যাঙ্গাই আসতে পারে না। আমরা বহুতটা লসে আছি, লোকজনের বেতন হেয়েই দিতে পারতেছি না। গেল যে ট্রিপগুলো গেছে, আমরা এতে লাভবান নাই। সাগরে একটা আইন চলে 2টা, আমরা বাংলাদেশের আইন মেনে, কিন্তু ভারতের এখন আইন মেনে না। বাংলাদেশ অবরোধ দিয়ে হেরা সব জালিয়ারা মাছ ধরিয়া ভারতের মানুষ লই যায়। এই 22 দিন অবরোধ দিলে আমরা কিছু পাইতেছি না, কোনো সহযোগিতা পাইতেছি না, কিছু না। রাপ ওয়েদারের জন্য একদিন যাই ফিশিং করতে পারছে, 2 দিন ফিশিং করতে পারছে, আবার বোট কিনারে চলে আসতে হবে। এইভাবে প্রত্যেকটা বোঝারে আমরা বাজার গুণাগারে খাওয়াইতে খাওয়াইতে আমাদের এখন ধ্বংসের পথে আমরা নাই। মৎস্য বিভাগ জানায়, বাংলাদেশের জলসীমায় অভিযান জোরদার করবে যৌথ বাহিনী। দেশীয় কোনো ট্রলার তো মাছ ধরবেই না, পাশাপাশি বাইরের কোনো দেশের যেন ট্রলার না ধরতে পারে, মাছ ধারণ না করতে পারে। এই সময় সেই জন্য আমাদের দেশপ্রেমিক নৌবাহিনী এবং কোস্টগার্ড সচেষ্ট রয়েছে। মৎস্য বিভাগের তথ্য মতে সারা দেশে ইলিশের নতুন প্রজনন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রায় 7,500 বর্গ কিলোমিটার। আর পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা 79,000। সময় সংবাদ, পটুয়াখালী। ভোলার মেঘনা নদীর ডুবোচরে পুঁতে রাখা হয়েছে হাজারো খুঁটি। নিষিদ্ধ জাল বেঁধে নিধন করা হচ্ছে পোনা, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। প্রায় 20 কিলোমিটার এলাকায় অবৈধ জালের 30টি সিন্ডিকেট রয়েছে। মেঘনা ও তেঁতুলিয়া নদীকে অবৈধ জাল ও দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। আর অবৈধ জালের সিন্ডিকেট ভাঙতে অভিযান সারা বছর অব্যাহত রাখার দাবি জেলেদের। উৎপল দেবনাথের ছবিতে নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট। মেঘনা নদীর মধ্যবর্তী ডুবোচরগুলোতে পুঁতে রাখা হয়েছে হাজার হাজার খুঁটি। এসব খুঁটির সঙ্গে নিষিদ্ধ চরগেরা জাল বেঁধে অপরিকল্পিতভাবে ধরা হয় বিভিন্ন ধরনের মাছ, যা সম্পূর্ণ বেআইনি। জেলেরা জানান, ভোলা সদর উপজেলার রাজাপুর থেকে দৌলত খানের হাজিপুর চর পর্যন্ত মেঘনার প্রায় 20 কিলোমিটার এলাকায় অবৈধ জালের 30টি সিন্ডিকেট রয়েছে। 11 ধরনের অবৈধ জাল দিয়ে ধরা হয় মাছ। এসব জালে মাছের ডিম ও পোনা নিধন এবং নদীর জীববৈচিত্র্য ধ্বংস করছে। কুড়া জাল, বাজা জালে এমন কোনো মাছ নেই যে না আটকায়। চরগেরা জালে, বিন্দি জালে গুড়া গুড়া মাছগুলো আটকায় ফেললে তখন এই মাছটা নদীতে আমার বড় হইতে পারে না। 13 অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশ রক্ষায় নদীতে অবৈধ জাল ও দখলমুক্ত করতে বিশেষ অভিযান শুরু করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। তবে এই অভিযান সারা বছর অব্যাহত রাখার দাবি জেলেদের। আমাদেরকে তো বাবাই না, তারা একটা জল থেকে চরটা দখল করে 3-4টা নাও আইনা যেমন বাবাই সিরিয়াল দেয়। সরকার কিছুদিনের জন্য এটাকে উৎখাত করে আবার তারা কয়দিন পরে বসে এলায়। সরকারের কাছে একটাই দাবি, আমরা এই অবৈধ জালগুলো যাতে নদীতে না ফেলতে পারে। নদীতে মাছের উৎপাদন বৃদ্ধি ও বৈধ জালে মাছ শিকারীদের সহযোগিতায় অভিযান অব্যাহত রাখার আশ্বাস মৎস্য বিভাগের। এই জালগুলোর উপরে আমরা যেমন একদিকে সচেতন করছি জেলেদেরকে যাতে না ব্যবহার করে, অন্যদিকে তাদেরকে বিকল্প কর্মসংস্থান হিসেবে ইলিশ প্রকল্পের মাধ্যমে বকনা বাছুর দিচ্ছি এবং বৈধ জাল আমরা বিতরণ করছি জেলেদের। মৎস্য বিভাগের তথ্য মতে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন প্রায় 2 লাখ জেলে। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার।
দুপুরে টাঙ্গাইল জেলা পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। বাংলাদেশের জন্ম হতো না যদি মৌলানা ভাসানী না থাকতেন, এবং তিনি মজলুম জননেতা ছিলেন। আমাদের আগামী প্রজন্ম কেন তাকে চিনবে না? এটা একমাত্র চেনার উপায় হলো পাঠ্যপুস্তকের মাধ্যমে দেয়া, এবং এটাকে আমার মনে হয় দেওয়ার জন্য আমি শিক্ষা মন্ত্রণালয়কে তো বলবোই। আমি বললাম তো, যদি আমাকে মানববন্ধনে দাঁড়াতে হয় আমিও দাঁড়াবো। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আটক সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা 5 আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিকেলে মহেশপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে তোলা হলে ঢাকার পল্টন থানায় হওয়া একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক রিয়াদ হাসান। এর আগে রোববার রাতে মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন নারায়ণ চন্দ্র চন্দ। খবর পেয়ে সীমান্তে অভিযান চালিয়ে নারায়ণসহ 4 জনকে আটক করে খালিশপুর 58 বিজিবি। পরে পাসপোর্ট আইনে মামলা দিয়ে রাতেই তাদের সোপর্দ করা হয় মহেশপুর থানায়। আওয়ামী সরকারের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে খুলনায়ও মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নতুন উপাচার্য নিয়োগের দাবিতে আন্দোলনে উত্তাল চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়। কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। সবার দাবি একটাই, বহিরাগত নয়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষক থেকেই নিয়োগ দিতে হবে ভিসি। এতে গবেষণা ও একাডেমিক উন্নয়ন এগিয়ে যাবে বলেও জানান তারা। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। স্লোগানে স্লোগানে মুখর ক্যাম্পাস, বৃষ্টি উপেক্ষা করে চলছে আন্দোলন। দাবি একটাই, নতুন উপাচার্য নিয়োগ দিতে হবে বিশ্ববিদ্যালয় থেকেই। উপাচার্য নিয়োগের এক দফা দাবিতে 1 অক্টোবর থেকে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। তবে সোমবার থেকে তাদের সঙ্গে শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরা যোগ দেওয়ায় আন্দোলন রূপ নেয় কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে। বন্ধ হয় সব ধরনের কার্যক্রম। শিক্ষার্থীরা বলছেন, আগের সিন্ডিকেট ভাঙতে হলে বিশ্ববিদ্যালয় থেকেই ভিসি নিয়োগ দিতে হবে। বাইরের কোনো প্রতিষ্ঠান থেকে ভিসি চাই না, আমাদের ভিসি হবে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে। অনিয়ম এবং দুর্নীতির আখড়া গড়ে তোলে, সিন্ডিকেট গড়ে তোলে, যার কারণে আমরা চাচ্ছি না অন্য বিশ্ববিদ্যালয় থেকে এখানে ভিসি আসুক। বিনিময় ছাড়া অন্য কোনো উন্নয়ন আমাদের বিশ্ববিদ্যালয় করা নাই, বরং আমাদের বিশ্ববিদ্যালয়ের যেসব থিমগুলো ছিল উনি এইসব থিমগুলো এখান থেকে নিয়ে ওনার বিশ্ববিদ্যালয়ে ইমপ্লিমেন্ট করেছেন, যেটা আমরা চাই না। কর্মকর্তা কর্মচারীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, গবেষণা, অবকাঠামো ও একাডেমিক উন্নয়নে প্রয়োজন এই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ। অন্য বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ পেলে ব্যাহত হবে অগ্রযাত্রা। বিশ্ববিদ্যালয় থেকে বিসি একাধিক যোগ্যতম বিসি হওয়ার মতো যোগ্যতম বিসি আছে, এইখান থেকে যদি বিসি না দেওয়া হয় আমরা মানি না। আন্দোলনে অংশ নিয়ে শিক্ষকরাও বলেন, আন্তর্জাতিক মানের এই বিশ্ববিদ্যালয়ে বহিরাগত নিয়োগ পেলে কাজ করবেন শুধু নিজের স্বার্থ উদ্ধারে। গতি আনতে প্রয়োজন এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক। অনেক লোকজন, বহু উচ্চ শিক্ষিত লোকজন ভেটেরিনারি বুঝে না, আর তারা হতে চায় বিসি। এটা আমরা মানব না, এটা মানা যায় না, কারণ তারা এটা আসবে ধ্বংস করার জন্য, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য। বিশ্ববিদ্যালয়ের 3টি ফ্যাকাল্টির 5 শতাধিক শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকরা আন্দোলনে অংশ নেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। অব্যবহৃত অবস্থায় পড়ে আছে বরিশাল মেডিকেল কলেজের 2টি পিসিআর মেশিন। সরকারি নির্দেশনার অভাব ও পরীক্ষার জন্য রিএজেন্ট ও কিট না থাকায় মেশিন দুটি দিয়ে বিভিন্ন পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। এতে বাড়তি খরচ গুণে রোগীদের যেতে হচ্ছে রাজধানী ঢাকায়। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত এসব মেশিনে বিভিন্ন পরীক্ষা চালু করতে মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে। সুমন হাসানের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। করোনা মহামারীর সময় 2020 সালে বরিশাল মেডিকেল কলেজে স্থাপন করা হয় পিসিআর ল্যাব। এরপর থেকে ল্যাবের 2টি মেশিনে পরীক্ষা হয়েছে করোনার। তবে গত বছরের ডিসেম্বরে কিট শেষ হওয়ায় কোনো পরীক্ষা হচ্ছে না। নতুন করে কিট সরবরাহ না হওয়ায় মেশিন দুটি নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ল্যাব সংশ্লিষ্টরা বলছেন, করোনা মহামারী ছাড়াও পিসিআর ল্যাবের যন্ত্র দুটির মাধ্যমে হেপাটাইটিস বি, সি ও জরায়ুর ক্যান্সার সহ নানা পরীক্ষায় ব্যবহার করা যায়। চালু হলে সময়ের পাশাপাশি অর্থ ও সময় বাঁচবে রোগীদের। তবে সরকারি নির্দেশনার অভাবে চাইলেও অন্য পরীক্ষা করতে পারছেন না ল্যাব সংশ্লিষ্টরা।
করোনার মতো অ্যানাদার যে ভাইরাসগুলি আছে সেই সকল ভাইরাসেরই আমরা টেস্টগুলি এই মেশিন দ্বারা করতে পারবো। এখানে রেগুলার ডায়াগনস্টিক যে টেস্টগুলো সেটা করার জন্য একটা অনুমতি বা নির্দেশনা আমাদের দরকার। ল্যাবটিতে বিভিন্ন রোগের পরীক্ষা চালু করতে মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে জানায় কলেজ কর্তৃপক্ষ। স্বাস্থ্য উপদেষ্টার সাথে আমার কথা হয়েছে, আমরা চাচ্ছিলাম যে যেহেতু মেশিনটা আমাদের আছে এই মেশিনটা আমরা অন্য টেস্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি কিনা, সেজন্য আমি তার সহযোগিতা চেয়েছি। পিসিআর মেশিন দিয়ে করোনাকালীন 1,15,000-এর বেশি করোনা পরীক্ষা করা হয়। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। বকেয়া বেতন পরিশোধ সহ 18 দফা চুক্তি বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে অনশন কর্মসূচি পালন করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। দুপুরে নগরীর চাষাড়ায় বিকেএমইএ কার্যালয়ের সামনে জড়ো হন কয়েকটি কারখানার শতাধিক শ্রমিক কর্মচারী। তাদের অভিযোগ, অন্তত 4 থেকে 5টি পোশাক কারখানায় 3 মাস ধরে শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে না। এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েও লাভ হয়নি বলে দাবি তাদের। বারবার আশ্বাস দিয়েও বেতন পরিশোধ না করে উল্টো মালিকপক্ষ প্রতারণা সহ নানাভাবে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে। ব্রাহ্মণবাড়িয়ায় 250 বস্তা ভারতীয় চিনি সহ 2 পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, চিনি পাচার হচ্ছে এমন খবরে ভোলা বিজয়নগরের 7 বর্গ এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাককে থামানোর নির্দেশ দেয় পুলিশ। পরে তল্লাশি চালিয়ে 250 বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। আটক করা হয় ট্রাক চালক ও সহযোগীকে। চিনির বস্তাগুলো অবৈধভাবে ভারত থেকে দেশে আনার কথা স্বীকার করেছে আটককৃতরা। তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ইলিশ সহ এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। বিজিবি জানায়, ইলিশ পাচার হচ্ছে এমন খবরে সকালে সোনা মসজিদ স্থলবন্দরের চেকপোস্টে প্রতিটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে ভারতীয় একটি ট্রাক থেকে 18 কেজি ইলিশ উদ্ধার হয়। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে। তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার কাঞ্চনটার টিয়াকাঠি গ্রামে। জব্দকৃত ইলিশ সহ ভারতীয় ট্রাক ও চালককে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। অনিশ্চয়তায় ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক 6 লেনে উন্নতিকরণের কাজ। বরিশালে 33 ও মাদারীপুরে মাত্র 7 কিলোমিটার ভূমি অধিগ্রহণ সম্পন্ন হলেও বাকি অংশের কাজ এখনও বাকি। পদ্মা সেতু চালুর পর মহাসড়কটিতে কয়েক গুণ যানবাহনের চাপ বাড়লেও হয়নি প্রশস্ত। এতে যানজটের পাশাপাশি বেড়েছে সড়ক দুর্ঘটনা। অপূর্ব রিপোর্ট। 2 লেনের সরু এই রাস্তাটি ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক। পদ্মা সেতুর সুবাদে দক্ষিণ অঞ্চলের ব্যবসা বাণিজ্য ও পর্যটন আরও গুরুত্ব পাওয়ায় প্রতিনিয়তই মহাসড়কটিতে বাড়ছে যান চলাচল। পরিবহন শ্রমিকরা জানান, পদ্মা সেতু চালুর পর কথা ছিল দ্রুত 6 লেনে উন্নীত হবে ঢাকা কুয়াকাটা মহাসড়ক। তবে সেতু চালুর পর 2 বছর পেরিয়ে গেলেও জমি অধিগ্রহণের অজুহাতে আটকে আছে প্রকল্পের কাজ। মহাসড়কে কয়েক গুণ বৈধ অবৈধ যানবাহন বাড়ায় যানজট এখন নিত্যদিনের সঙ্গী। আর পুলিশের পরিসংখ্যান বলছে, মহাসড়কে মাসে গড়ে 7 থেকে 10টি দুর্ঘটনা ঘটে। 2 লাইনের রাস্তা এলো, কোনো গাড়ি সাইড দেওয়া যায় না, একটা ভ্যান গেলে সাইড দেওয়া যায় না। 3 হুইলারের ছোট ছোট গাড়ি আছে, ওরা তো আইনকানুন জানে না, ওরা নিয়মকানুন জানে না, রাস্তায় চলে যেন ঘুরাই ফেলায়। সাইলেন্ট না করলে অ্যাক্সিডেন্ট হইতেই থাকবে। এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় 211 কিলোমিটার ঢাকা কুয়াকাটা জাতীয় মহাসড়কটি 6 লেনে উন্নীতকরণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা হয়। 2018 সালে প্রায় 3000 হেক্টর ভূমি অধিগ্রহণে 1867 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। 2021 সালের জুনের মধ্যে ভূমি অধিগ্রহণের কাজটি শেষ হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত বরিশাল সড়ক বিভাগে 33 কিলোমিটার ও মাদারীপুর অংশে মাত্র 7 কিলোমিটার অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। এরই মধ্যে ভূমির দাম বেড়েছে প্রায় 3 গুণ। তাই কবে নাগাদ 6 লেন হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। 6 লেন যত দ্রুত সম্ভব সরকারের এটা কার্যকরী ব্যবস্থা নিতে হবে। পদ্মা সেতু হওয়ার পরে গাড়ির সংখ্যা অনেক, প্রায় 20-30 গুণ বেড়ে গিয়েছে গাড়িগুলো। তো এখানে আসলে আমাদের জনবল বাড়িও আমরা ট্রাফিকটা নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছি। সড়ক ও জনপথ বিভাগ বলছে, ভূমি অধিগ্রহণের কাজ শেষ করে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের চেষ্টা চলছে। আঙ্গা থেকে লেবুখালী পর্যন্ত অলরেডি শুধু বাইপাস বাদে আর সব অংশের ল্যান্ড একুইজিশন ফুলসিং চলতেছে। শুধু আমাদের বরিশালের সিটি বাইপাস অংশের, যেটা আমাদের রিভিশনে ইনকর্পোরেট করেছি, এটা অনুমোদন সাপেক্ষে আমরা এটার কার্যক্রম শুরু করব।
2023 সালে মহাসড়কটির যানজট ও দুর্ঘটনা পরিস্থিতি সামাল দিতে বরিশাল মহানগরী প্রবেশমুখে 13 কিলোমিটার মহাসড়ক প্রশস্ত করা হয়। 52 কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের 24 ফুটের সড়কটি 54 ফুটে প্রশস্ত করা হয়। ওই সময় কেটে ফেলা হয় শতবর্ষী 4 শতাধিক গাছ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এদিকে চট্টগ্রামের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ভাঙাচোরা সড়কে যানবাহন বিকল হয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। একই অবস্থা বরিশাল নগরীতেও। শহরের কাশীপুর চৌমাথার প্রায় 2 কিলোমিটার সড়কের বেহাল দশা। খানাখন্দে চরম ভোগান্তিতে নগরবাসী। অন্যদিকে দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে রংপুর সিটি কর্পোরেশনের অধিকাংশ সড়ক। দুর্ভোগ লাঘবে ভাঙা সড়ক দ্রুত মেরামতের দাবি নগরবাসীর। পুরা ভাঙ্গা রোডের অবস্থা, গাড়ি এক্সপ্যান্ডার ভাঙি গেছে, ফরক ভাঙি যায়, গাড়ি চালাইতে খুব কষ্ট। ভাঙ্গা বেশি, এই যে সামনে থেকে একবারে লাশ মাথা পর্যন্ত এই রাস্তায় শুধু গাড়ি চালানো মুটে যাচ্ছে না, রাস্তা অতিরিক্ত ভাঙা, খুবই বাজে অবস্থা হয়ে গেছে। রাস্তার সংস্কার খুব প্রয়োজন। 16-17 বছরে কোনো রাস্তার সংস্কার কাজ হয় নাই এবং বিভিন্ন পর্যায়ে সরকারিভাবে মন্ত্রী আসছে, মেয়র আসছে, শুধু আশ্বাস দিয়ে গেছে রাস্তা সংস্কার করবে। অদ্যপর্যন্ত রাস্তাটা সংস্কার না। আমরা জনগণ হাজার হাজার লোক এই রাস্তায় চলাফেরা করে খুবই দুর্ভোগ পাইতেছে। গাড়িগুলো উঠে ফুরিয়ে যায়, এই অটো গাড়ি ফুরিয়ে যায়, অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে এই পর্যন্ত, অনেক মানুষ। এই রাস্তাটা না করণে মানুষ গাড়ি ঘোড়াও যাইতে না, মানুষজন চলতে পারে না। আমাদের এই কপালের দুর্ভোগই রয়ে গেল। কোনো সরকারি আয়না, কেউ কোনো উন্নয়ন কাজ করেও না, দেয়ও না। চলাচলে খুব অসুবিধা হচ্ছে। গাড়ি ঘোড়ায় যে পানি হলে গাড়ি ঘোড়া কত সময় পড়ে যায়। খুবই খারাপ। এই যে এই বুড়িহাট থেকে হাজিরহাট পর্যন্ত এই রোডে অনেক জায়গায় গর্ত হয়েছে। বৃষ্টির সময় মানুষের চলাচল খুব সমস্যা হয়। যে বড় বড় গর্ত, গাড়ি আমাদের কড্ডি পরে, আমরা সাইড দিয়ে যাই তবু গাড়ি কড্ডি পরে। সমস্ত রাস্তা খুব বেহাল দশা। আমরা অফিস আদালত কাজকর্ম বা তারা ব্যবসা বাণিজ্য করে, গাড়ি ঘোড়া লোড আনলোড রাস্তা দিয়ে যাওয়া আসার মতো কোনো পরিবেশ নেই। দেখছেন বাংলা সময়। বরিশালে 1,500 পূজা মণ্ডপের 1000ই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তবে কঠোর অবস্থানে থেকে সেগুলো নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে। সব ধরনের প্রস্তুতি শেষ করে এখন অপেক্ষা পঞ্চমীতে বোধনের মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু করার। বিস্তারিত অপূর্ব অপুর আরও একটি রিপোর্টে। শিল্পীর তুলির আঁচড়ে প্রতিমাগুলোকে দেবীর রূপ দেয়া হচ্ছে, মণ্ডপগুলোকেও সাজানো হচ্ছে জাঁকজমকভাবে। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গা উৎসব। প্রস্তুতি পর্ব থেকেই আনন্দ শুরু শিশুদের। আমরা একটু আসছি, একটু ঘুরে ঘুরে দেখা যাবে। পূজা তো আসলে 2 দিন, একটু ঘুরে ঘুরে একটু দেখে যাই। বন্ধু বান্ধবের সাথে বরিশাল ঘুরি, প্রায় সব মণ্ডপে আমার বরিশাল দেখা হয়ে গেছে। মঙ্গলবার পঞ্চমীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন দুর্গাপূজা। এবছর বরিশাল বিভাগের 6 জেলায় 1600 মণ্ডপে দেবী দুর্গা পূজিত হবেন। সকল শ্রেণী পেশার মানুষকে আমাদের পূজায় সর্বাত্মক সহযোগিতা করে, যাতে পুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে পারি, তার সহযোগিতা কামনা করি। আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী থাকবেন, তারাও নিরাপত্তার ব্যাপারে ব্যাপক সজাগ দৃষ্টিতে আছে। পূজার নিরাপত্তা ইস্যুতে প্রশাসনের পাশাপাশি এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে, আশ্বস্ত করেছে নির্বিঘ্নে উৎসব পালনের সহায়তায়। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধ যাই থাকুন না কেন, তারা তাদের ধর্মীয় অধিকার সেইভাবে পালন করবে, সব নাগরিকরা যেভাবে করে। বরিশাল রেঞ্জ পুলিশের তথ্য মতে বিভাগের 1595টি মণ্ডপের মধ্যে 2 ভাগই ঝুঁকিপূর্ণ। তবে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। ধর্ম যার যার, রাষ্ট্রসভার দায়িত্ব সবার, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ একটা বৈশ্যমণ্ডপ বাংলার গড়ার লক্ষ্যেই দুর্গাপূজাকে সাফল্যমণ্ডিত করব। 9 অক্টোবর ষষ্ঠী, 12 অক্টোবর দশমী এবং 13 অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গা উৎসব। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর ও কর্ণফুলী নদীর ওপরে হবে সড়ক রেল সেতু। একনেক সভায় সিদ্ধান্ত, ঢাকার বাইরে সুবিধা বাড়িয়ে রাজধানীতে কমানো হবে মানুষের চাপ। ফেসবুক পোস্টের জেরে ওএসডির পর এবার সাময়িক বরখাস্ত তাবাসসুম। চাকরিচ্যুতির দাবিতে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ।
ময়মনসিংহ নেত্রকোনায় নতুন করে প্লাবিত হচ্ছে ভাটিয়া অঞ্চল। পানি কমতে শুরু করলেও শেরপুরে কমেনি ভোগান্তি, ফুটে উঠছে ক্ষতচিহ্ন। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।